করি না, কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার 100 ফুট নিচে, যেটা মাটির নিচে 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে। আর আমরা এটা পছন্দ করি বা না করি, যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম, আমরা অফিসিয়ালি এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। বাবারে, এটা আমার জীবনে করা সবথেকে ভয়ঙ্কর জিনিস। প্রথমত, আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে। কেন? যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে, আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য। ভাই এটা পুরো পাগলাম। এটা একটা অন্য জগৎ মনে হচ্ছে। এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর, কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয়। আর আমরা হয়তো জানি না যে আগামী 7টা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে। সব থেকে বাজে ডিসিশন। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে। ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো। আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে? আমাদের ক্যাম্প সেটআপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে। কেভের ভেতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো। তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট। পারফেক্টটা একটু বেশি হয়ে গেল। মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে, ক্যাম্পের জন্য মোটামুটি। প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে। প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস। আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো, আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম। ঠিক আছে, আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম। আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে। একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে? ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার, আর সবসময় এরকমই থাকবে। তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না। কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম। এটা ধরো আর ওঠো দেখি। মনে হচ্ছে আমাদের হ্যামকগুলো ভালোই সাপোর্ট পাবে। আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম। এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে। হ্যাঁ, ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম। আমি মিথ্যে কথা বলবো না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামকটা অনেক বেশি কমফোর্টেবল। এই আমি তো আমার চমকেই হাতটা তো গেছিলাম। বড় কেন ভাই? এই কেভটা 2.5 কিলোমিটার ডিপ, আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি। কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করব। জায়গাটাতে নিয়ে এসেছি। জায়গাটা কেমন? বেশ গরম। আরামদায়ক। এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে। ওটা পি নয়। তাহলে ওটাকে কি বলবো? যদি জানি না, হয়তো বৃষ্টির জল হবে বা না, এটা বৃষ্টি নয়, না, পাথর মানে ইয়ে তুমি করছে। এই একটু উপরে দেখাও। তুমি মেঘ দেখতে পাচ্ছো? পাথর দেখা যাচ্ছে। এটা বৃষ্টি নয়, রক পি। রক পি। ঠিক আছে, রক পি। ঠিক আছে, এটা রক পি। আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট, তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অব্দি যাব। কেভ 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 কেভ। এভাবে কেউ গাইড করতে পারবে না। ঠিক আছে, এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। কি? এটা কি? এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে। গতকাল ম্যাক আর কার্ল এটা নিয়ে মজা করছিল, কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে। ও মাই গড, এটা তো পাগলামি! তার মানে আমাদের ওয়েট শুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথার্মিয়া না হয়। আমরা এটা আমাদেরকে আরো 2 কিলোমিটার যেতে হবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 24/7 বৃষ্টি হয়, তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না। আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো। আমি নিশ্চিত যে ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো। আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে। ঠিক আছে। নইলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে। এটা কঠিন কেন? সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে। আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয়, কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে। আরে এটা কি মাকড়সার জাল? কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না। তার কেন? মানে ওটা আমাদের উপরে আছে। আরে তোমার গায়ে, তোমার গায়ে। আমার বন্ধুরা বলতে বাজে। এই কেভটা মিস্টার বিস ভিডিওর মতো, যত এগোবে ততই কঠিন হবে। সত্যি কথা বলতে, যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম। আর 3 ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো। জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি, তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। আমি মানবো না। তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না। আমি এটা মানবো না। সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো, কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি। তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি, তাই আমরা ফিরে যাচ্ছি। আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই কেভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো। জো, তোমার ব্যাগটা দাও। থ্যাংক ইউ। তুমি জানো এর মধ্যে কি আছে? না, জানি না কি আছে। ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম। সত্যি কথা বলছি, গত 5 ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি, তাই কোনো মতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই। তাই এটা শুট করার 1 মাস পরে আমি পুরো কেপ সেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে। তারপরে বললাম, হেই, আমি ফিউচার জিমি, আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম সম্পর্কে। এটা একটা কালেক্টিবল টয় লাইন, আর এখানে 119টা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো। আর সবথেকে দারুণ ব্যাপারটা হলো, কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এই টিউবে ওয়াটার দিয়ে নাড়াতে হবে, আর তোমার সোয়ামস তোমার সামনে চলে আসবে। আর আমি এটা ডেমনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি।
এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও। তোমাদের এত জলের দরকার নেই, এটা অনেক বড় বলে এত লাগছে। ঠিক আছে, এটা এখন জলে ভর্তি হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াতে হবে। এটা কি আর নাড়াতে হ্যাঁ হবে? হ্যাঁ, অনেক নাড়ানো হয়ে গেছে। এবার জল ঢালো এখানে। জো ঢালছে। আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোয়ামটা পেয়েছো। এটা সব থেকে রেয়ার হাইপোক্রোম, যেটা মাত্র 1000টা বানানো হয়েছে। জো এটা তোমার, থ্যাংক ইউ সো এটা চাই। আর এটা তোমার। কাল কি নেবে? আমার কাছে দুটোই ছিল। আর আমরা শুধু সোয়ামেই থেমে নেই, আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থারগুলো বানিয়েছি যেগুলো এই ব্রিফকেসে আছে। আর এই সোয়ার্মের মতো এই মিউটেটর যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে। কোথায় কিনবো? ভালো হয়েছে জিজ্ঞাসা করলে। মিস্টার বিস্ট ল্যাব টয়েস এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে। এগুলো সব বেরিয়ে গেছে, তোমরা গিয়ে কিনে নাও। আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লো ওয়ার্ম চেম্বারে। ভাই এবার খুব ভালো লাগছে। ঠিক আছে টিম, তোমাদের গ্লো ওয়ার্ম চেম্বারে স্বাগত। এগুলো আসলে ছোট্ট ছোট্ট বায়োলুমিনেসেন্ট গ্লো ওয়ার্ম তৈরি করেছে। এটা দেখতে অনেকটা মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো লাগছে। ওয়াও! আর এই মুহূর্তটা, এই ভিউ, সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিল। এখান অবধি পৌঁছানো যেন সত্যি একটা অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু এখন আমাদের যাত্রা শেষ হয়নি, কারণ আমাদের এখান থেকে এখন বেস ক্যাম্পে ফিরতে হবে। আজকে ডে 6 হতে চলেছে, এখনো ওরা আসেনি আর আমি খুব ক্লান্ত। আমার মনে হয় না আমি ভালো করে ঘুমোতে পারবো। ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম। আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম। কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি আমি 7 দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি, কবরে কাটিয়েছি, 7 দিন রাফটে থেকেছি। কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল, কারণ সব সময় ভিজে, ঠান্ডা, প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে। বেশিরভাগ সময়টাই এই কেভটা দুঃস্বপ্নের মতো ছিল। কিন্তু তোমার আর আমার মধ্যে জিমি! ইয়ো! গার্ড, আমাকে দেখতে পাচ্ছো? এটা পৃথিবীর সবথেকে উজ্জ্বল টর্চ। মজার মুহূর্ত অনেক ছিল। মাটির নিচে 300 ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই এই অভিযানের অংশ ছিল। যেহেতু আমাদের সঙ্গ দারুণ, চলো তিমির মতো আওয়াজ করো। তাই এই ভিজে, ঠান্ডা, পাথুরে অদ্ভুত কেভের ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে। আমরা এখান থেকে যাব না যতক্ষণ না সবকিছু তোলা হচ্ছে। আর আমি সবকিছু বলেছি মানে সবকিছুই। চলো এবার বেরোনো যাক। আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম, ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে। তখন জোয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল। বেরোনোর আগে জো, আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তাই এই নাও $50,000 নিউজিল্যান্ড ডলার্স, 10,000 করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ জিমি। থ্যাংক ইউ জোল। লাভ ইউ জোল! এবার আমাদের সব কাজ হয়ে গেছে, চলো বেরোনো যাক। 7টা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি।